আপনাদের দাবি দেওয়া নিয়ে আমি এর আগে বেশ কয়েকবার এই বিষয় নিয়ে আমি নিজে চিন্তা ভাবনা করেছি এবং জানার চেষ্টা করেছি যে আপনাদের দাবি দেওয়াটা ন্যায়সঙ্গত কিনা। তো আমি দেখেছি এটা শতকরা 100% ন্যায়সঙ্গত। আজকে অত্যন্ত দুঃখ লাগে, অনেকের অনেকভাবে অতি সত্তর অতি তাড়াতাড়ি দাবি উত্থাপন করলে দাবি বাস্তবায়ন হয়, কিন্তু আমরা জাতির মেরুদণ্ড বলে যাদেরকে মনে করি বা ছোটবেলা থেকে আমরা বিভিন্ন আমাদের পাঠ্যক্রমের মধ্যে আমরা পড়েছি যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, কিন্তু আজকে প্রায় 23 দিন ধরে 43 দিন ধরে এই শিক্ষক শিক্ষিকা বৃন্দ একটি ন্যায়সঙ্গত দাবির জন্য তারা যে অনশন এবং তাদের দীর্ঘদিনের যে দাবি, বেঁচে থাকার দাবি, দুমুঠো খেয়ে জীবন ধারণের যে দাবি, সে দাবির জন্য 43 দিন ধরে তাদের যে অনশন এবং তাদের ঢুকে ঢুকে তাদের জীবনযাত্রা, এর প্রতি উদাসীনতা, এর প্রতি সরকার প্রশাসনের যে উদাসীনতা, এতে আমার মনে হয়েছে বাংলাদেশে শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির ডেঙ্গু রোগ, শিক্ষা জাতির অসুস্থতা, এটাই মনে হয়েছে তাদের উদাসীনতা দেখে। এতগুলো শিক্ষিত মানুষ যারা স্কুলে পড়াচ্ছেন, যারা কলেজে পড়াচ্ছেন, যারা মাদ্রাসায় পড়াচ্ছেন, যারা কারিগরি বিদ্যায়তনে পড়াচ্ছেন, প্রত্যেকটাই শিক্ষিত মানুষ। তারা আজকে ফুটপাতে বসে তাদের দাবির সপক্ষে অবস্থান করছে, কিন্তু ভ্রুক্ষেপহীন সরকার, ভ্রুক্ষেপহীন প্রশাসন। আসলে সরকার বা প্রশাসন যারাই আসুক, আমরা তো এই অন্তর্বর্তী সরকারের জন্য আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা 16-17 বছর লড়াই করি এবং জনগণের প্রত্যাশা, আন্দোলনকারীদের প্রত্যাশা, গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশায় অন্তর্বর্তী সরকার। অথচ সেই সরকারের কাছ থেকেও আজকে নিপীড়িত, নির্যাতিত এই শিক্ষিত শিক্ষকরা আজকে অনাহারে, অর্ধাহারে ক্লিষ্ট জীবন যাপন করছে। এই লজ্জা একজন দুইজনের নয়, এই লজ্জা এই জাতির, এই লজ্জা এই সরকারের। কই শেখ হাসিনা বিদ্যুৎ চুক্তি করেছিলেন ভারতের একটি প্রাইভেট কোম্পানির সাথে, বাংলাদেশের সরকার ভারতের সরকারের সাথে করবে, সেটা না করে একটি প্রাইভেট কোম্পানির সাথে করলেন এবং সারা পৃথিবীতে এইরকম চুক্তি হয়নি। সবচাইতে বেশি দাম দিয়ে প্রতিটি বিদ্যুৎ ইউনিটের সর্বোচ্চ দাম দিয়ে সেই বিদ্যুৎ চুক্তি শেখ হাসিনা করেছিল। ডক্টর ইউনূস সাহেবের সরকার সেই চুক্তি কিন্তু বাতিল করতে পারেনি, সেইভাবেই টাকা দিতে হচ্ছে। বাড়তি টাকা, জনগণের টাকা, জনগণের পরিশ্রম লব্ধ টাকা, এই টাকা দিতে হচ্ছে। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলি ওরা বিদ্যুৎ উৎপাদন না করলেও তাদেরকে ভাড়া দিতে হবে, এই টাকা ব্যাংক থেকে আপনারা সরকারকে দিতে হয়। ওরা এত লাখ সাহেব যে ওরা বিদ্যুৎ উৎপাদন না করলে ওদের ক্যাপাসিটি চার্জ দিতে হয়। আর এই নন এমপিভুক্ত শিক্ষকরা ফুটপাতে, রাস্তায় গড়াগড়ি দিচ্ছে, লুটোপুটি করছে, এদের জন্য সরকারের টাকা বের হয় না, এদের জন্য কোনো নীতিমালা তৈরি হয় না। অর্থ উপদেষ্টা সাহেব আপনাদের কাছে চিঠি রাখে, আপনি কেন জানি গরিব মানুষদের পক্ষে থাকেন না।
আমি যখন কৃষি ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, রাজশাহী কৃষি ব্যাংকে চেয়ারম্যান থাকার সময় নওগাঁয় একটা বিরাট বন্যা হয়েছিল। আমি কোন অর্থায়নের জন্য, রিফিন্যান্সিং এর জন্য তখন গভর্নর সাহেবের কাছে চিঠি লিখেছিলাম। আশা করেছিলাম যে গরিব মানুষের কথা, বন্যা উপদ্রুত মানুষের কথা ভেবে সেই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এখন অর্থ উপদেষ্টা, তিনি টাকা দেবেন। কিন্তু যে টাকা চেয়েছিলাম একটা টাকাও তিনি দেননি। আমি ওই জন্য বলেছি, গরিব মানুষের প্রতি এই অন্তর্বর্তী সরকার হলেও এরা তাদের দিকে তাকায় না, বরং তাদেরকে কিভাবে স্টিম রোলার দিয়ে, কিভাবে পাথর চাপা দিয়ে তাদেরকে পিষ্ট করে দেওয়া যায়, আজকে আমি তার নমুনা দেখি। বন্ধুরা, আর কয় টাকা লাগতো এটার জন্য? 500 কোটি টাকা, কত হাজার হাজার কোটি টাকা তো লোপাট হয়ে গেছে, কত শত শত কোটি টাকা তো এখনো বাংলাদেশে কয়েকজনের বাড়িতে খোঁজ খবর করলেও তো পাওয়া যায়। কত সরকারও তো কত কাজে কত দিকে টাকা দিচ্ছে। আপনি কালকে আপনার সার কারখানায় যে গ্যাস সরবরাহ হয়, সে গ্যাস সরবরাহের উপর প্রায় 83% ট্যাক্স বৃদ্ধি করেছে। 83%, 16% থেকে 29% চলে গেছে। অর্থাৎ এই সার কারখানায় যে গ্যাস সরবরাহ হয়, সেই সরবরাহকৃত যে গ্যাসের উপর 83% আপনারা কর ধার্য করেছেন। তার মানে কি? তার মানে এই কর ধার্য করার কারণে সারের দাম বাড়বে, কৃষি উৎপাদন বিপন্ন হবে, কৃষি উৎপাদনের অনেক খরচ হবে, কৃষকরা আরো বেশি বিপন্ন হয়ে পড়বে, আরো বেশি টাকা করের মধ্যে পড়বে। এই সরকার তো জনগণের সরকার নয়, এই সরকার তো গরিব বান্ধব সরকার নয়, এই সরকার তো শিক্ষক, কৃষক, শ্রমিকের পক্ষের সরকার নয়। এই সরকার তো এমন একটি সরকার যারা যে মাথার মধ্যে তেল দেওয়া আছে সেই মাথার মধ্যেই তেল ঢালে। এইটা হতে পারে না, এইভাবে চলতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, সব রাজনৈতিক দল মনে করেছে এই সরকারের দিকে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমাদের সে বিশ্বাস এখনো আছে ডক্টর ইউনূস সাহেবের সরকারে। কিন্তু আপনার অন্যান্য উপদেষ্টারা জনগণের স্বার্থে, জনগণের চিন্তার সাথে তাল মিলিয়ে তারা কাজ করছেন। তারা অপাত্রে তেল ঢালছেন, যার মাথা শুকনো, যার মাথায় তেল পড়ে না সেই মাথায় তেল দেন না। এইটা কোন কার্যকর সরকারের কাজ হতে পারে না। অনেক দিন ধরে আমি জানি এই নন এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তারা অনেক দিন ধরে তাদের দাবি দেওয়ার কথা বলছে, কিন্তু সব সময় আমরা দেখেছি ওই যে কথাটি বলেছেন, কারা এখনো এর ভিতরে ঘাপটি মেরে আপনার এই লাল ফিতার দৌরাত্ম্যকে আপনার বলবৎ রেখেছেন, বজায় রেখেছেন, এটাও তো চিহ্নিত হওয়া দরকার। এটা চিহ্নিত না হলে, আমি ভারতের পশ্চিমবঙ্গেই দেখেছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষকরা বেশ উঁচু বেতনে তারা চাকরি করেন, কিন্তু বাংলাদেশ যেন গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। এমন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, লাল ফিতার দৌরাত্ম্য এখানে রয়েছে যে উপদেষ্টা মহোদয়রা তারা কি অসহায় বোধ করছে, নাকি আপনারা তাদের উপর নির্ভর করে কাজ করছেন, এটা মানুষ জানতে চায়।
আজকে শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় আজকে যদি জনগণের কথা ভাবে তারা কাজ করতেন, তাহলে এত দিন ধরে এই যে নিরন্ন মানুষ যারা প্রত্যেকেই শিক্ষিত লোক, তারা আজকে ফুটপাতে, তারা রাস্তার উপর দাঁড়িয়ে, রাস্তার উপর বসে দিনের পর দিন তারা দাবি আদায়ের জন্য অনশন করত না। আমি অবিলম্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকে অনশনরত নন এমপিও ভুক্ত যে শিক্ষকরা যে দাবিতে আন্দোলন করছেন সেই দাবি মেনে নেওয়ার এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করার চৌড়া আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।